ল্যাবে ঘটা একটা ঝামেলায় 11-এর সুপার পাওয়ারের আঘাতে হেনরি চলে যায় আপসাইড ডাউনের অন্ধকার জগতে। সেখানে গিয়ে সে হয়ে ওঠে অত্যন্ত শক্তিশালী মনস্টার ভেকনা। তার ইচ্ছে ছিল দুনিয়া এবং আপসাইড ডাউনের মাঝে থাকা দেয়ালটা ভেঙে দেওয়া এবং দুনিয়ার দখল নেওয়া। উদ্দেশ্য পূর্ণর জন্য ভেকনা যখন শেষ ধাপের কাজটা করছিল তখন সবাই মিলে তাকে প্রতিহত করে ফেলে, কিন্তু দুর্ভাগ্যবশত দুই দুনিয়ার মাঝের দেয়ালটা ভেঙে যায় এবং হকিং শহর ক্রমাগত ধ্বংস হয়ে আপসাইড ডাউনের জগতে পরিণত হতে থাকে। তবে কি দুনিয়াটা এবার ধ্বংস হয়ে যাবে? ভেকনা কি মৃত্যুর দূত হয়ে আবারও ফিরে আসবে, নাকি এবার হকিংসবাসীকে লড়তে হবে নতুন কোনো মনস্টারের সাথে? শেষ পর্যন্ত কার ভাগ্যে কি পরিণতি অপেক্ষা করছে জানতে হলে আসুন শুনে আসি স্ট্রেঞ্জার থিংস সিজন 5-এর এক্সপ্লেনেশন। গল্প শুরুর আগে আপনাদের মনে করিয়ে দেই, স্ট্রেঞ্জার থিংসের গল্পটা শুরু হয়েছিল 11 বা এর ভুলক্রমে আপসাইড ডাউন জগতের পোর্টাল ভেঙে দেবার মাধ্যমে। আপসাইড ডাউনের মনস্টারদের প্রথম শিকার ছিল উইল। পোর্টাল খুলে যাবার পরে দুর্ভাগ্যবশত উইল আপসাইড ডাউনে চলে গিয়েছিল এবং সেখানে আটকা পড়েছিল। আপসাইড ডাউনে অনেক নৃশংস মনস্টাররা ছিল যারা মানুষকে পেলে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলে, আর এই মনস্টারগুলোকে নিয়ন্ত্রণ করত হেনরি বা ভেকনা নামের এক মনস্টার। তবে উইল এসব মনস্টারদের থেকে লুকিয়ে বেশ কয়েকদিন সার্ভাইভ করে যায়। তো সেদিন ছিল 12 নভেম্বর 1983, অর্থাৎ উইলের আপসাইড ডাউনে যাবার প্রায় 6 দিন পরে। সে ক্যাসেল বায়ার্সে লুকিয়েছিল। এই সময় একটা ডেমোগর্গন মনস্টার পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ ডেমোগর্গন উইলের উপস্থিতি বুঝে ফেলে। উইল ডেমোগর্গনকে একটা গুলি করে সেখান থেকে দৌড় দেয়। দৌড়ে উইল একটা গাছের ওপরে উঠে যায়, কিন্তু ডেমোগর্গন তো তার চেয়েও ভালো গাছে উঠতে পারে, তাই সেটাও লাফিয়ে গাছে উঠে যায়। তাই উইল সেই গাছ থেকে আরেকটা ডালে লাফ দেবার চেষ্টা করে, কিন্তু কয়েক দফা বাধা পেয়ে সে নিচে পড়ে সেন্সলেস হয়ে যায়। এরপরে ডেমোগর্গন উইলকে তুলে ভেকনার ডেরাতে নিয়ে আসে। ভেকনা সেন্সলেস উইলের সামনে এসে বলে, আজ আমার অপেক্ষা শেষ হলো, এবার আমি আর তুমি মিলে অন্যরকম কিছু করে দেখাবো। এই বলে ভেকনা উইলের মুখের সাথে একটা শেকড় লাগিয়ে তার ভেতরে স্পেশাল কোনো পাওয়ার কিংবা হতে পারে আপসাইড ডাউনের পার্টিকেলস ঢুকিয়ে দেয়। যদিও পরে সবার প্রচেষ্টায় উইলকে উদ্ধার করা হয়, কিন্তু আপসাইড ডাউন এবং ভেকনার প্রভাব থেকে উইল আর কখনোই রিকভারি করতে পারেনি। যেমন এটার প্রভাবে সিজন 2 এর ফাইনাল এপিসোডে উইলের বমির সাথে একটা ডেমোগর্গন মনস্টারের বাচ্চা বের হয়েছিল। সিজন 3তেও মাইন্ড ফ্লেয়ার উইলকে অনেক জ্বালিয়েছে। তবে গত সিজনে ডেমোগর্গন মাইন্ড ফ্লেয়ারের বস ও আপসাইড ডাউনের রাজা ভেকনা সবার কাছে পরাজিত হয়েছিল। কিন্তু আমরা জানি না হেনরি বা ভেকনার পুরোপুরি বিনাশ হয়েছে কিনা। তাই হেনরি এবার উইলকে নিজের অস্ত্র হিসেবে কাজে লাগাবে কিনা সেটা আমাদের সময় বলে দেবে। তাই আসুন দেখি কি কি চমক আমাদের জন্য অপেক্ষা করছে। তো যাই হোক, হকিং শহর এবং আপসাইড ডাউনের মধ্যকার পোর্টাল ভেঙে যাওয়ার ফলে একটা বড় ভূমিকম্প হয়েছিল। এতে আতঙ্কিত হয়ে অনেকেই শহর থেকে চলে গিয়েছে, তবে অনেকে এখনও হকিংসেই রয়েছে। তারা হকিংসের আসল ঘটনাটা কখনোই জানতে পারেনি, তাই সবাই ততদিনে মুভ অন করে নিয়েছিল। মাইকের পিচ্চি বোন হলিও ততদিনে বেশ কিছুটা বড় হয়ে গেছে। হলির মাঝে কিছু একটা সমস্যা ছিল, সে অদৃশ্য কোনো একজনের ছায়া দেখতে পেত, তবে হলি ছাড়া আর কেউই তাকে দেখতে পেত না। অদৃশ্য কাউকে দেখলে নর্মালি মানুষের ভয় লাগার কথা, তবে হলি ছায়াটাকে ভয় পাওয়া তো দূরে থাক, উল্টো নিজের বন্ধু বানিয়ে নিয়েছিল। তো হলি সকালে ব্রেকফাস্টের জন্য টেবিলে প্লেট সার্ভ করছিল, তখন কেউই ডাইনিং টেবিলে আসেনি। এই সময় হলি আবারও বাইরে সে ছায়াটাকে দেখতে পায়। সে আর ছায়াটা একে অপরকে হাত নাড়ায়, তবে এই সময়ে হলির মা চলে আসে। তাই হলি সরে আসে এবং সবাইকে খেতে ডাকে। উইলদের বাড়ি ভূমিকম্পে ভেঙে চুরে গেছে, তাই উইলের মা জয়েস এবং উইলের ভাই জনাথন এখন মাইকদের বাড়িতেই থাকে। তারা সবাই একসাথে তড়িঘড়ি করে ব্রেকফাস্ট করে বেরিয়ে যায়। বাড়িতে এক্সট্রা আরেকটা ফ্যামিলির প্যারায় মাইকের বাবা একটু আপসেট ছিল। সে বিরক্ত হয়ে মাইকের মাকে জিজ্ঞেস করে, এসব আর কতদিন চলবে? মাইকের মা কোনো উত্তর দেয় না, তার নিজেরও কাজের চাপ অনেক বেড়ে গেছে। যাই হোক, বাড়ি থেকে বেরিয়ে মাইক, উইল এবং হলি স্কুলে যায়। ডাস্টিন এবং লুকাসও এখনও তাদের সাথে একই স্কুলে আছে। এডির মৃত্যুর পরে ডাস্টিন সেই শোক কাটিয়ে উঠতে পারেনি। এডি সবাইকে বাঁচাতে যেভাবে ফ্লাইং মনস্টারদের সাথে বীরের মতো লড়াই করে মরে গিয়েছিল, সেই দৃশ্যের একমাত্র সাক্ষী ডাস্টিন। সে ওই মুহূর্তটা কিভাবে ভুলতে পারে?
তবে হকিন্সবাসী এডিকে অভিশপ্ত খুনি হিসেবে মনে করে, কারণ এডির মৃত্যুর আগে দুটো মার্ডার কেসের জন্য অভিযুক্ত ছিল। পাবলিক তো আর আসল সত্যটা জানতো না। তারা জানতো এডি ভূমিকম্পে মারা গেছে। তো ডাস্টিনের এগুলো খারাপ লাগতো, তাই সে এডির ক্লাবের টি শার্ট পরে স্কুলে যায়। এই টি শার্ট দেখে একজন ডাস্টিনের সাথে ঝামেলা শুরু করে দেয় এবং তার টি শার্ট ছিঁড়ে দেয়। এই সময় ডাস্টিনকে ব্যাকআপ দিতে লুকাস চলে আসে। তারপরে মাইক এবং উইলো চলে আসলে ডাস্টিনের গ্রুপে বেশি লোক হয়ে যাওয়ায় ওরা ঝামেলা এড়িয়ে চলে যায়। এদিকে স্টিভ এবং রবিন মিলে একটা রেডিও স্টেশন চালু করেছে। দুজনে মিলে পডকাস্ট করে হকিন্সবাসীকে এন্টারটেইন করছে। অন্যদিকে ইলেভেনকে এখনও পুলিশ এবং মিলিটারি খুঁজে বেড়াচ্ছে। এল সন্দেহে কাউকে ডিটেক্ট করতে পারলেই লেফটেন্যান্ট কর্নেল সুলিভান তাকে ধাওয়া করে। যেমন আজকেও তারা এল সন্দেহে একটা মেয়েকে গুলি করে দেয়। পরে যখন দেখে এটা এল না, তখন তারা লাশটা গুম করে দেয়। প্রশাসনের ধারণা হকিন্সে যত উল্টাপাল্টা ঘটনা ঘটে সবকিছুর জন্যই এল দায়ী। তাই হপার এবং জয়েস এলকে সবার কাছ থেকে দূরে আলাদা সিক্রেট একটা জায়গায় রেখেছে। তবে এল কিন্তু চুপচাপ হাত গুটিয়ে বসে নেই, বরং সে সেলফ ট্রেনিংয়ের মাধ্যমে নিজের সুপারন্যাচারাল পাওয়ারকে আরও ইমপ্রুভ করছে। সে নিজেকে যোগ্য করে তুলছে যাতে সে লড়াইয়ের সময় শুধুমাত্র মানসিক ক্ষমতাই না, বরং ফিজিক্যাল এবিলিটিও ইউজ করতে পারে। এলের বর্তমান চ্যালেঞ্জ হলো 30 সেকেন্ডের ভেতরে দৌড়ে গিয়ে একটা গাড়ির ওপর দিয়ে জাম্প করা। যদিও সে 33 সেকেন্ডে জাম্পটা কমপ্লিট করে, যেটা এখন পর্যন্ত বিশ্ব রেকর্ড, কিন্তু এতেও সে খুশি না। 30 সেকেন্ডের ভেতরেই সে জাম্পটা কমপ্লিট করতে যায়। হপার আর জয়েস এলকে এতটা অস্থির হতে বারণ করে, তবে এল তো বরাবরই জেদি। মাথায় যেটা ঢুকবে সেটা সে করেই ছাড়বে। তবে এত কিছুর মাঝে এলের একটা জিনিসে দারুণ ইমপ্রুভমেন্ট এসেছে। সেটা হলো আগে তো এল নিজের সাইকিক পাওয়ার ইউজ করলে নাক দিয়ে ব্লিডিং হতো, তবে এখন টুকটাক পাওয়ার ইউজ করলে তার ব্লিডিং হয় না। যাই হোক, এদিকে স্টিভ এবং রবিন রেডিও পডকাস্টের সময়ে হঠাৎ তাদের মেশিনে সমস্যা হয়। ডাস্টিন যেহেতু রেডিও টেকনোলজির ব্যাপারে সবচেয়ে ভালো জানতো, তাই তারা ডাস্টিনের সাথে যোগাযোগ করে। তবে এডির ব্যাপারটা নিয়ে ডাস্টিনের মুড অফ ছিল, তাই সে ওদের কথায় গুরুত্ব দেয় না। তাই ওরা ন্যান্সি এবং জনাথনকে ডেকে আনে। ন্যান্সি এবং জনাথনও রেডিও সিস্টেমের ব্যাপারে তেমন কিছু জানতো না, তাই চারজনে মিলে ম্যানুয়াল বই খুলে ঘাটাঘাটি শুরু করে। তাদের সমস্যার সাথে তারা একটা জায়গায় মিল পায়। সেই সমস্যার ম্যানুয়াল অনুযায়ী তাদের রেডিও টাওয়ারে কোনো সমস্যা হয়েছে, তাই তারা টাওয়ারের সামনে চলে যায়। কিন্তু সমস্যা হলো টাওয়ারটা আকাশ সমান উঁচু, আর তাদের সমস্যার সমাধান করতে হলে একদম টাওয়ারের মাথায় উঠতে হবে। কাজটা খুবই জটিল ছিল। তবে ন্যান্সিকে ইমপ্রেস করতে স্টিভ এবং জনাথন পাল্লা দিয়ে টাওয়ারের ওপরে উঠতে শুরু করে। দুজনে ঠিক একই সময় টাওয়ারে উঠে যায় এবং দেখে সিগন্যাল বক্সের একটা তার খুলে গেছে। তারা তার লাগিয়ে দিয়ে নিচে তাকিয়ে দেখে ন্যান্সি আর রবিন কেউই নেই। আসলে ততক্ষণে মারে সেখানে সাপ্লাই নিয়ে এসেছে। যদিও সে বিভিন্ন সময়ে ফেক আইডি দিয়ে মিলিটারি চেকপোস্ট পার করে হকিন্সে ঢোকে। ভূমিকম্পের ঘটনার পরে হকিন্স শহরকে লকডাউন করে দেওয়া হয়েছে। অনুমতি ছাড়া কেউ ঢুকতে বা বের হতে পারে না। তো মারে মূলত ন্যান্সিদের জন্য লুকিয়ে গোলা বারুদ নিয়ে আসে, যাতে তারা আপসাইড ডাউনে মনস্টারদের সাথে লড়াই করতে পারে। এছাড়া মারে মিলিটারিদের ওপরে নজরদারি করে তাদের ইনফরমেশনও এনে দিত। যেমন আজকে সে ন্যান্সিদের জানায় আজকে মিলিটারি বেজের জন্য অনেক সাপ্লাইয়ের অর্ডার দেওয়া হয়েছে। তারা জানতো মিলিটারি এবং ল্যাব কর্তৃপক্ষ এখনও আপসাইড ডাউনের ওপরে গবেষণা চালাচ্ছে। তাছাড়া তাদের সন্দেহ ছিল ভেকনা আসলেই মরেছে কিনা। এই জন্য তারা মিলিটারিদের ওপরে নজর রাখছিল, কারণ মিলিটারিরা আপসাইড ডাউনের পোর্টাল সিলগালা করে রেখেছিল, তাই তারা আশেপাশেও যেতে পারত না। আজকে মিলিটারি সাপ্লাইয়ের অর্ডার দিয়েছে, মানে আজ রাতেই মিলিটারিরা গবেষণা অথবা অন্য কোনো কাজে আপসাইড ডাউনে যাবে। এই জন্য তারাও যে কোনোভাবে সাপ্লাইয়ের মালের সাথে ভেতরে যাবার প্ল্যান করে। তবে এই জন্য তাদের হপারকে নিউজটা জানাতে হবে। স্টিভ এবং রবিনের রেডিও স্টেশনের আরেকটা কারণ হলো তারা রেডিও স্টেশনের মাধ্যমে নিজেদের ভেতরে সিক্রেটলি কমিউনিকেশন করতে পারে। তো রবিন রেডিও প্রোগ্রাম চলাকালে সিক্রেটলি মেসেজটা দিয়ে দেয়। হপার, জয়েসের পাশাপাশি মাইক, উইল, ডাস্টিন, লুকাসেরাও মেসেজটা ডিকোড করে ফেলে। এরপরে তারা কে কোন পজিশন থেকে প্ল্যানটা এক্সিকিউট করবে সেই আলোচনায় লেগে পড়ে। আলোচনা শেষ করে ভেকনাকে খুঁজে বের করে মেরে ফেলার উত্তেজনায় মাইকেরা সেলিব্রেশন করে। তবে এই সময় উইলের ব্যাড ফিলিং হয়। সে আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশটা ঘুরছে। উইলকে অসুস্থ দেখে বাকিরা এগিয়ে আসে। উইলের বর্ণনা শুনে তারা ভাবে ভেকনা হয়তো আশেপাশে কোথাও আছে, এই জন্য উইলের এমন ফিলিং হচ্ছে। এদিকে হলিও উইলের মতো একইভাবে আকাশটা ঘুরতে দেখছিল।
আসলে সে এই সময় প্লেগ্রাউন্ডে স্পিনারের ওপরে শুয়েছিল আর তার বন্ধুরা স্পিনারটা ঘোরাচ্ছিল। ঘুরতে থাকার কারণে সে আকাশটাকেও ঘুরতে দেখছিল। কিন্তু উইল তো আর স্পিনারে শুয়ে নেই, তাহলে সে কেন হোলির মতো আকাশটা ঘুরতে দেখল? এই রহস্যের উত্তর আরেকটু পরেই জানতে পারবেন, এই জন্য ভিডিও না টেনে দেখতে থাকুন। তো খেলার সময় শেষ হলে টিচার সবাইকে ক্লাসে ফিরে যেতে বলে। হলি ক্লাসে ফেরার সময়ে আবারও সেই অদৃশ্য ছায়াটাকে দেখতে পায়। তাকে দেখেই হলি কথা বলার জন্য এগিয়ে যায়। তখন টিচার জিনিসটা নোটিশ করে। সে দেখে হলি একা একা কারোর সাথে কথা বলছে। কোনো কারণে সেই অদৃশ্য ছায়াটা হলিকে তার বন্ধু ডেরেকের ব্যাপারে জিজ্ঞেস করছিল, আর হলি ছায়াটাকে ডেরেক কেমন সেই ব্যাপারে জানাচ্ছিল। এদিকে মিলিটারিদের তত্ত্বাবধানে একটা বিশাল ল্যাব বানানো হয়েছে। সেই ল্যাবে আপসাইড ডাউনের বিভিন্ন পার্টিকেল এবং মনস্টারের ওপরে গবেষণা করা হয়। বর্তমানে ল্যাবের চিফ সায়েন্টিস্ট হলো ডক্টর কে একটা মনস্টারের বিশাল হৃৎপিণ্ড কেটে অটোপসি করছিল। এই সময় একজন সার্জেন্ট এসে জানায় তারা এল সন্দেহে যে মেয়েটাকে ধাওয়া করেছিল সে এল না, সে অন্য কেউ। এটা শুনে কে একটু বিরক্ত হয়। সে যে কোনো মূল্যে এলকে খুঁজে বের করার নির্দেশ দেয়। অন্যদিকে হপার আজ রাতে মিলিটারিদের সাথে ছদ্মবেশে এবং লুকিয়ে আপসাইড ডাউনে যেতে চাইছিল। তাই সে এল এবং জয়েসকে নিয়ে লম্বা টানেল পার হয়ে আন্ডারগ্রাউন্ড দিয়ে উপরে উঠে আসে। এল হপারের সাথে আপসাইড ডাউনে যাবার জেদ করছিল, যাতে সে হেনরি বা ভেকনাকে খুঁজে বের করতে পারে। তবে হপার তাকে স্পষ্ট জানিয়ে দেয় সে এলকে সাথে নেবে না। এল এখনও হেনরির সাথে লড়াইয়ের জন্য উপযুক্ত হয়ে ওঠেনি। হপারের সিদ্ধান্তে এল বেশ আশাহত হয়। জয়েস এলের হয়ে উকালতি করে হপারকে রাজি করানোর চেষ্টা করে। তবে হপার জানায় সে আপসাইড ডাউনে প্রায় 36 বার ঢুকেছে, কিন্তু ভেতরে হেনরি বা ভেকনার কোনো ট্রেস পায়নি। সেখানে শুধুমাত্র গিজগিজে মিলিটারি ছাড়া আর কিছুই নেই। মিলিটারিরা যেভাবে এলকে খুঁজে বেড়াচ্ছে তাতে ওরা একবার এলকে পেয়ে গেলে ধরে নিয়ে যাবে। এল আবারও বন্দি জীবনে আটকা পড়ে যাবে। যাই হোক, সন্ধ্যায় হপার, জয়েস এবং এলও রেডিও স্টেশনে চলে আসে। সেখানে টিমের সবাই উপস্থিত থাকলেও তারা ডাস্টিনের সাথে কানেক্ট করতে পারছিল না, কারণ ডাস্টিন আবারও তার ক্লাসমেটদের সাথে এডির ইস্যু নিয়ে ঝামেলায় ফেসে গেছে। তো ডাস্টিনকে বাদ দিয়েই তারা প্ল্যান এক্সিকিউটে লেগে পড়ে। ডাস্টিন নর্মালি রেডিও কমিউনিকেশনের সেক্টরটা সামলাতো। সে না থাকায় জনাথন এই কাজের দায়িত্ব নেয়। হপার যেহেতু আপসাইড ডাউনে যাবে, তাই জনাথন আপসাইড ডাউনের সাথে তাদের রেডিওর ফ্রিকোয়েন্সি কানেক্ট করে দেবে, যাতে তারা সবাই হপারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারে। মাইক আর লুকাসের কাজ হলো মিলিটারিদের ওপরে নজর রাখা। স্টিভের কাজ হলো গাড়ি ড্রাইভ করা, আর তাদের গাড়িতেই রেডিও কমিউনিকেশন যন্ত্রটা সেট করা আছে। মানে আপসাইড ডাউন আর আসল দুনিয়ার সবকিছু যেহেতু সেম, তাই হপার যখন মিলিটারিদের জিপে ভেতরের দিকে যাবে তখন স্টিভ এবং জনাথনকেও বাস্তব দুনিয়ায় সেম রাস্তায় সেম গতিতে যেতে হবে। তা না হলে দূরত্বের কারণে হপারের সাথে তাদের কানেকশন কেটে যাবে। তো সবাই যে যার পজিশন নিয়ে নেয়। হপার আন্ডারগ্রাউন্ড সিক্রেট টানেল দিয়ে ল্যাবের পাশে গিয়ে লুকিয়ে থাকে। উঁচু জায়গা থেকে লুকাস আর মাইক ল্যাবের সামনে থাকা মিলিটারিদের ওপরে নজর রাখছিল। ল্যাবে থাকা আপসাইড ডাউনের পোর্টাল সিলগালা করে রাখা ছিল। পোর্টালটা খুলতে হলে দরজাটা প্রতিবার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া লাগে। তাই মিলিটারিরা আগুনে পুড়িয়ে রাস্তা ক্লিয়ার করার পরে লুকাস এবং মাইক হপারকে অ্যালার্ট করে দেয়। সুযোগ পেয়ে হপার একটা মিলিটারি জিপে উঠে পড়ে। এই জিপে মূলত অস্ত্রগোলা বারুদ ছিল। তো হপার আপসাইড ডাউনে ঢোকার পরে জয়েস তার সাথে ওয়াকি টকিতে কথা বলে শিওর হয়ে নেয় তাদের কানেকশন ঠিক আছে কিনা। কিন্তু কিছুটা যেতেই মিলিটারিদের জিপ থেমে যায় এবং একটার সাথে অন্যটা ধাক্কা খায়। তাদের সামনের জিপটা থেমে যাওয়ায় এই ঘটনা ঘটে। আর জিপটা থেমে যাবার কারণ হলো পথে একটা ডেমোগর্গন মনস্টার চলে এসেছে। ডেমোগর্গনের গর্জন রেডিও স্টেশনের সবাই শুনে হপারের জন্য টেনশনে পড়ে যায়। ডেমোগর্গন মুহূর্তের ভেতরে সব মিলিটারিদের ছিঁড়ে খুঁড়ে খেতে শুরু করে। হপার যে জিপে ছিল সেই জিপের ড্রাইভার জিপ নিয়ে পালানোর চেষ্টা করে, তবে ডেমোগর্গন জিপের ওপরে উঠে আসে। এক পর্যায়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, তবে সৌভাগ্যবশত হপারের কিছু হয় না। এই সময় আরেকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে যায়। উইলের একটা ভিশন ক্রিয়েট হয়। আপসাইড ডাউনে ডেমোগর্গন যা কিছু করছিল উইল ভিশনে সেটা দেখতে পাচ্ছিল। তার মনে হচ্ছিল ডেমোগর্গন তার সাথে কানেক্টেড। এ সময়ে রেডিও স্টেশনের লাইট এবং সিগন্যালও ব্লিঙ্ক করতে শুরু করে। আর এক পর্যায়ে রেডিও কমিউনিকেশনের মাদারবোর্ডটা ব্লাস্ট করে। উইল তার ভিশনে দেখতে পায় একটা ডেমোগর্গন ছুটে ন্যান্সির বাড়ির দিকে যাচ্ছে। ভিশন থেকে ফিরে এসে উইল কথাটা জানাতেই ন্যান্সি বাড়ির দিকে ছুটতে শুরু করে। ন্যান্সির বাড়িতে এই সময়ে তার বাবা টেড একা একা গলফ খেলছিল। মা ক্যারেন ড্রিঙ্ক করছিল।
কারণ দুজনের মাঝে একটু আগে ঝগড়া হয়েছে আর ন্যান্সির ছোট বোন হলি বিছানায় শুয়ে কাঁদছিল কারণ বাবা মায়ের ঝগড়া তার উপরে মেন্টালি ইফেক্ট ফেলেছে। এই সময় হলির রুমের লাইটগুলো ব্লিঙ্ক করতে শুরু করে। ঠিক পরের মুহূর্তেই আপসাইড ডাউনের পোর্টাল ছিঁড়ে এবং ছাদ ভেঙে একটা মনস্টার হলির রুমের ভেতরে মাথা ঢুকিয়ে গর্জন দিয়ে ওঠে। আতঙ্কিত হলি কোনো রকমে বাবা মাকে চিৎকার করে ডাক দেয়, তবে বাবা মা কেউই তার ডাক শুনতে পায় না। ডেমোগর্গন হলিকে পা ধরে টেনে আপসাইড ডাউনে নিয়ে যাবার চেষ্টা করছিল, তবে হলি কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিয়ে মায়ের রুমে দৌড় দেয়। ক্যারেন জানতো হলি মাঝে মধ্যে অদৃশ্য কোনো লোককে দেখে, যেটা সে মনের ভুল কিংবা স্বপ্ন ভেবে তেমন গুরুত্ব দিত না। তাই আজও সে ভেবেছিল হলি কোনো স্বপ্ন দেখেছে, তাই সে হলিকে সান্ত্বনা দেবার চেষ্টা করে। তবে এ সময়ে রুমের সব ইলেকট্রিক জিনিস ব্লিঙ্ক করতে শুরু করলে এবং বাইরে থেকে গর্জন শুনে ক্যারেনও বুঝে যায় কিছু একটা ঘটছে। তাই সে হলিকে নিয়ে বাথটাবের পানির নিচে লুকিয়ে পড়ে। এরপরে ডেমোগর্গন রুমে ঢুকে তাদের খুঁজছিল। এই সময় নিচে থেকে টেডও চলে আসে। টেড ডেমোগর্গনকে দেখে একেবারেই হকচকিয়ে যায়। সে হাতের গল্ফ স্টিক দিয়ে ডেমোগর্গনকে ভয় দেখানোর চেষ্টা করে, তবে ডেমোগর্গনের এক আঘাতেই টেডের অবস্থা কাহিল হয়ে যায়। ততক্ষণে ক্যারেন হলিকে নিয়ে বাথটাব থেকে বেরিয়ে বাইরে পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু ডেমোগর্গন তাদের পিছু ছাড়ছিল না। তাই মেয়েকে বাঁচাতে ক্যারেন একটা ভাঙা বিয়ারের বোতল দিয়ে ডেমোগর্গনের সাথে ফাইট শুরু করে। সে কয়েকবার ডেমোগর্গনকে আঘাত করে, তবে ডেমোগর্গন নিজের ধারালো নখ দিয়ে ক্যারেনকে ক্ষতবিক্ষত করে দিয়ে হলিকে নিয়ে আপসাইড ডাউনে চলে যায়। ততক্ষণে ন্যান্সি এবং এল সেখানে পৌঁছে যায়। মায়ের অবস্থা দেখে ন্যান্সি একদম শকড হয়ে যায়। মুমূর্ষু ক্যারেন জ্ঞান হারানোর আগে জানায় মনস্টার হলিকে তুলে নিয়ে গেছে। আপসাইড ডাউনের পোর্টাল তখনও পুরোপুরি বন্ধ হয়নি, তাই এল হলিকে উদ্ধার করতে নিজেও আপসাইড ডাউনে ঢুকে পড়ে। মাইকের আসার পরে ন্যান্সি বাবা মাকে হাসপাতালে নিয়ে যায়। এসব নিয়ে ন্যান্সি খুবই ডিপ্রেসড হয়ে পড়ে। সে মাইকের ওপরে চিল্লাতে শুরু করে, কারণ ন্যান্সি অনেকবার বলেছে ভেকনা মরেনি, ভেকনা এখনো বেঁচে আছে। ভেকনা ন্যান্সিকে ভীষণে দেখিয়েছিল কিভাবে সে সবার ওপরে প্রতিশোধ নেবে, কিন্তু এরা ন্যান্সির কথা বিশ্বাস করেনি। লুকাস পাশ থেকে বলে তার মনে হয় না ভেকনা শুধুমাত্র প্রতিশোধ নিতে এগুলো করছে, তার নিশ্চয়ই অন্য কোনো প্ল্যান আছে। প্রতিশোধ নেবার হলে সে নিজেই এখানে আসতো, তার চেলাকে পাঠাতো না। এছাড়া ডেমোগর্গন ন্যান্সির বাবা মাকে মেরে ফেলেনি, বরং তাদের মুমূর্ষু করে ফেলে রেখে গেছে। তাছাড়া প্রতিশোধের ব্যাপার হলে মনস্টার হলিকেও মেরে ফেলতো, সেটা না করে হলিকে আপসাইড ডাউনে তুলে নিয়ে গেছে। এই ব্যাপারটাই সবচেয়ে গড়বড়ে। কয়েক বছর আগে উইলকেও প্রায় একই সময়ে আপসাইড ডাউনে তুলে নিয়ে গিয়েছিল। লুকাস ডেট হিসেব করে দেখে আজকে 3 নভেম্বর, উইলকে তুলে নিয়ে গিয়েছিল 6 নভেম্বরে, তাই এগুলো কাকতালীয় হতে পারে না। লুকাস ভরসা দিয়ে বলে সেইবার তারা উইলকে উদ্ধার করে এনেছিল, এবারও তারা হলিকে উদ্ধার করে আনবে। এদিকে লেফটেন্যান্ট কর্নেল সুলিভান ন্যান্সির বাড়ির দুর্ঘটনার ব্যাপারে জানতে পেরে সেখানে ফোর্স নিয়ে যায়। ফরেন্সিক টিম সব এভিডেন্স কালেক্ট করে নেয়। সুলিভান এই বাড়ির এবং আশেপাশের সব সিসিটিভি ফুটেজও কালেক্ট করতে বলে। অন্যদিকে এল আপসাইড ডাউনে ঢুকে হলিকে খুঁজে বেড়াচ্ছিল। সে শুধুমাত্র হলির আর্তনাদ শুনতে পাচ্ছিল, কিন্তু তাকে খুঁজে পাচ্ছিল না। এল হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে লুকিয়ে যায় এবং আচমকা আঘাত করে দেখে এটা হপার। যদিও এল জোরালো কোনো আঘাত করেনি বলে হপারের তেমন ড্যামেজ হয় না, তবে হপার এখানে এলকে দেখে খুবই অবাক হয়। সে এলকে আপসাইড ডাউনে আসতে নিষেধ করেছিল। এল হপারকে গুরুত্ব না দিয়ে বলে হলিকে মনস্টার তুলে নিয়ে এসেছে, তার হলিকে উদ্ধার করতে হবে। এল ডেমোগর্গনের রক্তের ট্রেস পেয়ে যায়। ক্যারেন ভাঙা বোতল দিয়ে আঘাত করায় ডেমোগর্গনের কিছুটা চোট লেগেছিল, তাই রক্তের দাগ ফলো করে এল ডেমোগর্গনকে খুঁজতে শুরু করে। হপার জানতে চায় এল কিভাবে হলিদের বাড়িতে গিয়েছিল। এল যখন জানায় সে ন্যান্সির গাড়িতে করে গিয়েছিল, তখন হপার খুবই বিরক্ত হয়ে যায়। সে এলকে সবসময় পরামর্শ দিয়েছে সে যেন চলাফেরার জন্য আন্ডারগ্রাউন্ড টানেল ইউজ করে, না হলে কোনো একটা সিসি ক্যামেরায় যদি এল একবার ট্রেস হয়ে যায় তাহলে মিলিটারিরা এলের পেছনে পড়ে যাবে। এল এই ব্যাপারটা বুঝতেই চায় না, এই জন্য হপার তাকে একটু বকাঝকাও করে। তবে এল জানায় ইমার্জেন্সি সিচুয়েশন হওয়ায় সে এত কিছু ভাবেনি। এর মধ্যে এল আবারও ডেমোগর্গনের রক্তের ট্রেস পেয়ে যায়, তাই তারা সেদিকে খুঁজতে চলে যায়। কিছুদূর যাবার পরে হপার বেশ ক্লান্ত হয়ে পড়ে। এল চেক করে দেখে হপারের পেটে জখমের দাগ। এল জায়গাটা পরিষ্কার করে দেয়। এ সময় তারা ডেমোগর্গনের ভয়ঙ্কর হুঙ্কার শুনে অ্যালার্ট হয়ে যায়। তারা আরও কিছুটা এগিয়ে একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। আপসাইড ডাউনের মাঝে একটা বিশাল দেয়াল তৈরি হয়েছে। দেয়ালটা আপসাইড ডাউনের পদার্থ দিয়ে তৈরি।
আগে এটা ছিল না। দেখে বোঝাই যাচ্ছে এই দেয়ালের ভেতরে কিছু একটা রাখা আছে। সেখানে তারা হলির জুতো পেয়ে যায়। তাই তারা ধারণা করে হলিকে হয়তো এটার ভেতরেই নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে জয়েস, উইল এবং রবিন রেডিও স্টেশনে ছিল। জয়েস উইলের কাছে জানতে চায় সে আগের মতোই আবারও ভিশন দেখছে কিনা। উইল জানায় এবারের ভিশনগুলো আলাদা। তার এখন নিজেকে ডেমোগর্গন বলে মনে হচ্ছে, কারণ ডেমোগর্গন যা দেখতে পাচ্ছে সেও সেটাই দেখতে পাচ্ছে। তবে তারা যখন কয়েক মাসের জন্য ক্যালিফোর্নিয়া চলে গিয়েছিল তখন কোনো সমস্যা হতো না, কিন্তু হকিন্সে আসার পর থেকেই সমস্যা শুরু হয়েছে। রবিন বলে ওঠে তাহলে ভেকনার সাথে উইলের কানেকশন অনেকটা রেডিও সিস্টেমের মতো কাজ করছে। একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত উইল ভেকনা অথবা ডেমোগর্গনগুলোর সাথে কানেক্টেড থাকছে। তাই তারা চাইলে উইলের এই সিগন্যাল ইউজ করে হলিকে খুঁজে বের করতে পারবে। কিন্তু এর আগেও এমনটা করতে গিয়ে উইল বিপদে পড়েছিল, তাই জয়েস স্পষ্টভাবে না করে দেয়। তবুও সুযোগ বুঝে রেডিও টাওয়ার খারাপ হয়েছে বলে সেটা ঠিক করার অজুহাত দেখিয়ে রবিন উইলকে বাইরে নিয়ে যায়। এরপরে তারা জঙ্গলের ভেতরে সেখানে যায় যেখানে উইল প্রথমবার ভীষণ দেখেছিল, মানে যখন সে আকাশটা ঘুরতে দেখেছিল। রবিন জানতে চায় উইল এখানে কোনো সিগন্যাল পাচ্ছে কিনা। উইলের এখানে কোনো অনুভূতি হচ্ছিল না, তাই তারা জঙ্গলের ভেতরের দিকে আগাতে শুরু করে। কিছু দূর গিয়ে তারা পাথর দিয়ে আঁকা একটা ম্যান্ডেলা দেখতে পায়। রবিন জানায় এটা নিশ্চয়ই কোনো সিগন্যাল। উইল ম্যান্ডেলার দিকে তাকিয়ে এবার একটা ভিশন দেখতে পায় এবং বলে সে কয়েকটা বাচ্চাকে দেখতে পেয়েছে যারা হেসে খেলে আনন্দ করছিল। উইল জানায় ওরা বিপদে আছে। এরপরে উইল ছুটতে শুরু করে এবং দুজনে মিলে হলির স্কুলের প্লেগ্রাউন্ডে চলে আসে। এরপরে উইল স্পিনারটা দেখিয়ে বলে সে প্রথম ভিশনে এই জিনিসটাই দেখেছিল। হলি যখন এই স্পিনারের উপরে শুয়ে আকাশ দেখছিল ঠিক সেই দৃশ্যটাই উইল দেখছিল। তারা এতক্ষণ ধারণা করছিল উইল ভিশনটা দেখেছিল ডেমোগর্গনের চোখে, কিন্তু ওই সময় তো এখানে কোনো ডেমোগর্গন ছিল না। তাই উইল এবার আসল জিনিসটা বুঝতে পারে। সে ডেমোগর্গন, মাইন্ড ফ্লেয়ার সমস্ত কিছুই হেনরি বা ভেকনার সাথে কানেক্টেড। তাই ভেকনা যা দেখত সেটাই বাকি সবাই দেখতে পেত, আর এভাবেই ভেকনা সবাইকে দিয়ে নিজের কাজ করিয়ে নিত। তাই হলি যখন এখানে খেলছিল তখন নিশ্চয়ই হেনরি বা ভেকনা আশেপাশে ছিল। তার চোখ দিয়েই উইল হলিকে দেখেছিল। যাই হোক, এদিকে মাইক এবং ন্যান্সি হলির ব্যাপারে আলোচনা করছিল। মাইক জানায় আজ স্কুলে হলির টিচার তাকে এবং মাকে ডেকেছিল, কারণ হলি একা একা কথা বলছিল। এই ব্যাপারটা তাদের জানাতেই টিচার ডেকেছিল। তখন মাইক আলাদাভাবে হলিকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে হলি বলেছে মিস্টার ওয়ারসিট, মানে সে যে ছায়াটা দেখে, মানে ওই অদৃশ্য লোকটাকে সে ওয়ারসিট নাম দিয়েছে। সেই লোকটা হলিকে জানিয়েছে হকিন্সে একটা মনস্টার ধেয়ে আসছে, মনস্টারটা হলিকে তুলে নিয়ে যাবে। ওয়ারসিট হলিকে এই বিপদ থেকে বাঁচাবে বলে ভরসা দিয়েছে। তখন মাইক এগুলো হলির অবান্তর কথাবার্তা বলে গুরুত্ব দেয়নি, কিন্তু আজ রাতে যেহেতু সত্যি সত্যি মনস্টার এসে হলিকে তুলে নিয়ে গেল, তাই ব্যাপারটা মাইকের কাছে অদ্ভুত লাগছিল। কিন্তু ওয়ারসিটের ব্যাপারে তারা কিছুই জানতো না। তাদের মা হয়তো এই ব্যাপারে জেনে থাকবে, এই জন্য তারা মায়ের সাথে দেখা করতে চায়, কিন্তু ডাক্তার পারমিশন দেয় না। তাই দুজনে রোগী এবং নার্সের ছদ্মবেশ ধরে মায়ের কেবিনে চলে যায়। সৌভাগ্যবশত তখন ক্যারেনের সেন্স ছিল, তবে সে কথা বলতে পারছিল না, কারণ ডেমোগর্গন তার গলায় আঁচড় দিয়েছে। তাই তারা খাতায় লিখে কথাবার্তা শুরু করে। তারা ক্যারেনের কাছে জানতে চায় হলি তাকে কখনো মনস্টার ওয়ারসিটের আসল নাম বলেছে কিনা। তখন ক্যারেন খাতায় ওয়ারসিটের আসল নামটা লেখে, আর নামটা দেখে দুজনেরই চোখ কপালে উঠে যায়, কারণ ক্যারেন খাতায় হেনরির নাম লিখেছে। অর্থাৎ হেনরি বা ভেকনার জীবিত থাকার এর চেয়ে বড় প্রমাণ আর দরকারই হয় না। এদিকে হেনরি হলিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে সেখানে রেখে দেয়। সে হলির চারপাশে একটা ইলিউশন ক্রিয়েট করেছিল এবং ভরসা দিয়েছিল সে হলির বন্ধু এবং পরিবারকে প্রোটেক্ট করবে। তাই হলিও সরল মনে হেনরিকে বিশ্বাস করে নেয়। তাই হলিকে তুলে আনার পরে তাকে নিজের নিয়ন্ত্রণে নিতে পেরে হেনরি নিজের প্ল্যানের প্রথম ধাপটা কমপ্লিট করে। যাই হোক, এদিকে এল এবং হপার অনেক চেষ্টা করেও দেয়ালটা ভাঙতে পারে না। এল নিজের পাওয়ার ইউজ করে দেয়ালে জাস্ট একটু ক্র্যাক তৈরি করতে পারে, কিন্তু সেটাতেও কাজ হয় না। ক্র্যাক আবার একা একাই জোড়া লেগে যায়। এবার তো এলের সন্দেহ হয়। সে ধারণা করে মিলিটারিরা হয়তো ভেকনাকে ধরে ফেলেছে এবং তাকে এর ভেতরে আটকে রেখেছে, যাতে ভেকনা আর বাইরে বের হতে না পারে। এল আর হপার কথা বলছিল। এ সময় সেখানে মিলিটারিরা জিপ নিয়ে চলে আসে। তারা মূলত এলকে ধরার প্রস্তুতি নিয়ে এসেছিল, কারণ এল ন্যান্সির সাথে গাড়িতে করে ন্যান্সিদের বাড়িতে আসার সময়ে সিসি ক্যামেরার ফুটেজে ডিটেক্ট হয়ে গেছে। তাই মিলিটারিরা বুঝে গেছে
এল হলিকে উদ্ধার করতে অথবা হলিকে কিডন্যাপ করে আপসাইড ডাউনে চলে এসেছে। এই জন্যই মূলত তারা ফুল প্রস্তুতি নিয়ে এলকে ধরতে এসেছে। তবে মিলিটারিরা এতদিনে এলের দুর্বলতাও বের করে ফেলেছিল। তারা সাথে করে একটা আল্ট্রাসনিক মেশিন এনেছিল। এই মেশিনে তারা উচ্চ ফ্রিকোয়েন্সির তরঙ্গ ছাড়তে শুরু করে। এল স্বাভাবিক মানুষের চেয়ে অনেক উচ্চ ফ্রিকোয়েন্সি শুনতে পেত, তাই আল্ট্রাসনিক মেশিনের আওয়াজে এল দুর্বল হয়ে পড়ে। এমনকি সে নিজের পাওয়ার পর্যন্ত ইউজ করতে পারছিল না। তার খুবই বেহাল দশা হয়ে যায়। হপার এলকে নিয়ে আরেকটা দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে, কিন্তু মেশিন চালু থাকায় এল ছটফট করছিল। এরই মধ্যে মিলিটারিরা দেয়ালের গায়ে ছুরি গাঁথা দেখে বুঝে যায় এখানে অন্য কেউ আছে। তাই তারা আল্ট্রাসনিকের ফ্রিকোয়েন্সি চারিদিকে মুভ করতে শুরু করে। এতে এলের অবস্থা আরও খারাপ হয়ে যায়। তাই হপার এবার মিলিটারিদের ওপরে গুলি চালাতে শুরু করে। মিলিটারিরা সংখ্যায় অনেক, তারাও ফায়ার ব্যাক করলে হপার গ্রেনেড মেরে ওদেরকে কিছুটা প্রতিহত করে। এরপরে গুলি করে আল্ট্রাসনিক মেশিনটা নষ্ট করে দেয়। তখন আবার এল স্বাভাবিক হয়ে যায়। সে উঠে দাঁড়িয়ে টেলিকাইনেসিস পাওয়ার দিয়ে সব মিলিটারিদের ধরাশয়ী করে ফেলে। অন্যদিকে হলির পরে হেনরি এবার হলির আরেক ক্লাসমেট ডেরেককে টার্গেট করে। ডেরেকও হলির মতো হেনরিকে দেখতে পেত। হেনরি হলিকে নিজের বাড়িতে এনে হলির প্রিয় খাবারগুলো খাওয়াচ্ছিল, যাতে হলি তাকে বিশ্বাস করে চুপচাপ থাকে। হেনরি হলিকে বলে এবার সে হলির বন্ধু ডেরেককেও এখানে নিয়ে আসবে, না হলে মনস্টার ডেরেককেও খেয়ে ফেলবে। তারপরে হলির ফ্যামিলিকেও নিয়ে আসবে। এটা শুনে হলি বেশ খুশি হয়। বাড়ি থেকে বের হবার সময়ে হেনরি হলিকে বলে যায় সে না ফেরা পর্যন্ত যেন হলি কোনোভাবেই বাড়ির বাইরে না আসে। সে হলিকে ভয় দেখায়, বাইরে আসলে মনস্টার তাকে খেয়ে ফেলবে। এরপরে হেনরি হলিকে পোস্ট বক্সটা খুলতে বলে। বক্স খুলে হলি প্রিয় খেলনা পেয়ে আনন্দে লাফিয়ে ওঠে। এরপরে বাড়ির ভেতরে চলে যায়। যদিও ভেতরে ঢোকার আগে এক পলক পেছনে তাকিয়ে দেখে হেনরি এক মুহূর্তের মাঝেই গায়েব হয়ে গেছে। তাই সে একটু ঘাবড়েও যায়। এদিকে বাকি সবাই রেডিও স্টেশনে এসে মিলিত হয়। তখন উইল জানায় ভেগনার নেক্সট টার্গেট হলির বন্ধু ডেরেক। সে একটু আগেই ভিশনে দেখেছে ডেমোগর্গন ডেরেকের বাড়িতে হামলা করবে। তারা ডেরেকের ফ্যামিলিকে বাঁচাতে এবং ডেমোগর্গনকে প্রতিহত করতে একটা প্ল্যান বানায়। প্রথমে তারা ডেরেকের ফ্যামিলিকে সেন্সলেস করে সেফ জায়গায় সরিয়ে দেবে। এরপরে তারা নিজেদের ফাঁদ পেতে ডেমোগর্গনের জন্য অপেক্ষা করবে। এরপরে হয় তারা ডেমোগর্গনকে মেরে ফেলবে, না হয় ডেমোগর্গনের গায়ে কোনো ট্র্যাকার সেট করে দেবে। এতে ডেমোগর্গন যখন ভেগনার কাছে ফিরে যাবে তখন তারা ভেগনারও লোকেশন জেনে যাবে। তো সেই মোতাবেক ওরা কাজ শুরু করে। অন্যদিকে হলি ফাঁকা বাড়িতে নিজের মতো করে এনজয় করছিল। বাড়িতে তার প্রয়োজনীয় সবকিছুই ছিল, এছাড়া অনেক জামা কাপড়ও ছিল। যদিও এই জামা কাপড়গুলো মেবি হেনরির বোনের, যাকে সে নিজের হাতে খুন করেছিল। তো হলি এক একবার এক একটা ড্রেস পরে নিজেকে সাজিয়ে দেখছিল কেমন লাগে। একা বাড়িতে এত স্বাধীনতা পেয়ে হলির প্রচুর আনন্দ হচ্ছিল। এই সময় কেউ দরজায় ক্রমাগত নক করতে শুরু করে। এতে হলি কিছুটা ঘাবড়ে যায়। সে ভাবে ডেরেক এসে দুষ্টুমি করছে কিনা। কয়েক মুহূর্ত পরে হলি সাবধানে দরজা খুলে দেখে কেউই নেই। এ সময় তার পোস্ট বক্সের দিকে চোখ যায়। এরপর সে পোস্ট বক্স খুলে দেখে ভেতরে একটা লেটার আর একটা কম্পাস রাখা আছে। লেটারে হেনরির নাম লেখা ছিল। হলি লেটার খুলে পড়ে দেখে হেনরি লিখেছে আমার তোমার সাহায্যের প্রয়োজন, তুমি অমুক জায়গায় চলে এসো। লেটারের পেছনে একটা ম্যাপও আঁকা ছিল। হেনরি বাড়ি থেকে বের হবার সময়ে সাবধান করে গিয়েছিল হলি যেন বাড়ির বাইরে না আসে। তাই হলি একটু দ্বিধায় পড়ে যায়। তবুও সে কৌতূহলবশত ম্যাপ ধরে হাঁটা শুরু করে। এদিকে লুকাস এবং মাইক স্কুলে গিয়ে লুকাসের বোন এরিকাকে হাত করে, কারণ ডেরেকের বোন টিনা এরিকার ক্লাসমেট। তারা এরিকাকে বোঝায় আজ রাতে এরিকা ডেরেকের বাড়িতে যাবে এবং তাদের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেবে। প্রথমে এরিকা রাজি না হলেও ভেগনা ইস্যুর কথা শুনে রাজি হয়ে যায়। অন্যদিকে উইল আর রবিন ততক্ষণে হাসপাতালে গিয়ে ঘুমের ওষুধ চুরি করে নেয়। এছাড়াও তারা মারেকে দিয়ে প্রয়োজনীয় অন্যান্য সাপ্লাইও নিয়ে আসে। ন্যান্সি একটা বুলেটের ভেতরে ট্রান্সমিটার লাগিয়ে দেয় যাতে সেটা শ্যুট করে ডেমোগর্গনের শরীরে ঢুকিয়ে দেওয়া যায়। এতে ডেমোগর্গনটা জীবিত ফিরে গেলেও তারা সেটার লোকেশন ট্র্যাক করতে পারবে। ন্যান্সি শ্যুট করে প্র্যাকটিক্যালি টেস্টও করে দেখে তার এই সিস্টেমটা কাজ করে কিনা। এত কিছুর মাঝেও জনাথন আরেকটা ব্যাপার নিয়ে খুবই সিদ্ধান্তহীনতায় ভুগছিল। সে কয়েকদিন আগে মারেকে দিয়ে ন্যান্সির প্রিয় গানের ক্যাসেটের ভেতরে করে একটা আংটি আনিয়েছে। জনাথন ন্যান্সিকে বিয়ের প্রপোজাল দিতে চাইছিল, কিন্তু এত ঝামেলার ভেতরে সেই সুযোগ হয়ে উঠছিল না। যাই হোক, এদিকে এল এবং হপার একজন সার্জনকে জীবিত ধরে নিয়ে গিয়েছিল। হপার সার্জনকে জিজ্ঞেস করে ল্যাবে এখন কি চলছে, ডক্টর কে কিসের উপরে গবেষণা করছে। সার্জন কিছুতেই মুখ খুলে না, তাই
তাই এল নিজের ড্রিম সার্কেল ইউজ করে সার্জেন্টের মস্তিষ্কে ঢুকে পড়ে। এরপরে সার্জেন্টের স্মৃতি হাতড়ে দেখতে পায় ল্যাবে আপসাইড ডাউনের মনস্টারদের উপরে গবেষণা চলছে। সেখানে একটা সিক্রেট রুম ছিল যেটার ব্যাপারে সার্জেন্টের স্মৃতি থেকে কিছুই পাওয়া যাচ্ছিল না। তাই এল রুমের দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু সে ছিটকে ড্রিম সার্কেল থেকে বেরিয়ে আসে। হপার এলকে জিজ্ঞেস করে সে ওখানে কি দেখেছে। এল জানায় ওই রুমে এলের মতোই পাওয়ারফুল কাউকে বন্দি করে রাখা হয়েছে। এলের সন্দেহ হয় ওখানে হয়তো ভেকনাকেই রাখা হয়েছে। এদিকে সন্ধ্যায় এরিকা ডেরেকের বাড়িতে পাই বানিয়ে নিয়ে যায়। পায়ের ভেতরে ঘুমের ওষুধ মেশানো ছিল। সবাই মজা করে পাই খেলেও টিনা এক চামচও পাই মুখে দেয় না, কারণ সে আবার ডায়েট ফাইটের ব্যাপারে খুবই সেন্সিটিভ ছিল। তাই পাই খেয়ে সবাই সেন্সলেস হয়ে গেলেও টিনার কিছুই হয় না। এই জন্য বাধ্য হয়ে এরিকা টিনাকে ইঞ্জেকশন পুশ করে সেন্সলেস করে দেয়। এরপরে তারা ওদেরকে সেফ জায়গায় সরিয়ে নিয়ে যায়। তারপরে ডেরেকের বাড়িতে ডেমোগর্গনের জন্য ফাঁদ পাততে শুরু করে। উইল, জয়েস এবং এরিকা ডেরেকের ফ্যামিলিকে নিয়ে সেফ জায়গায় পাহারা দিচ্ছিল। ডাস্টিন আর স্টিভ ডেরেকের বাড়ির বাইরে গাড়িতে বসে নজর রাখছিল, আর বাকিরা ফাঁদ পাতা শেষ করে বাড়ির বিভিন্ন পয়েন্টে পজিশন নিয়ে অপেক্ষা করছিল। বেশ কিছুক্ষণ পরে বাড়ির সব লাইট ব্লিঙ্ক করতে শুরু করে, অর্থাৎ ডেমোগর্গন আসার সময় হয়ে গেছে। একটু পরেই পোর্টাল এবং বাড়ির ছাদ ভেঙে ডেমোগর্গন ঢুকে পড়ে। তারপরে ডেমোগর্গনকে তারা কনফিউজড করে দিয়ে ফাদের কাছে টেনে আনে। লুকাস ডেমোগর্গনের গায়ে তেলের বেলুন ছুঁড়ে মারে, জনাথন আগুন লাগিয়ে দেয়, আর ন্যান্সি বন্দুক দিয়ে গুলি চালায়। এখানে পরিস্থিতি খারাপ দেখে ডেমোগর্গন সেখান থেকে পালিয়ে যায়। তবে ন্যান্সির ট্র্যাকার লাগানো বুলেটের কারণে তারা ডেমোগর্গনের গতিবিধি বুঝতে পেরে সেদিকে ধাওয়া করে। এদিকে উইলের আবারও অদ্ভুত ফিলিংস হয়। এরপরে সে জয়েসকে জানায় ভেকনা ডেরেকের লোকেশন জেনে গিয়েছে, এবার মনস্টারগুলো এখানে চলে আসবে। অন্যদিকে হলি ম্যাপ ধরে জঙ্গলের অনেক ভেতরে চলে যায়। তারপরে সে চিঠির বলে দেওয়া জায়গাতে পৌঁছে যায়। এখানে একটা পাহাড় ছিল। হলি পাহাড়ের গুহার দিকে তাকিয়ে ভেতরে কারো মুভমেন্ট দেখে ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। তারপরে সে একটা জায়গায় লুকিয়ে পড়ে, কিন্তু এতেও কাজ হয় না। গুহায় থাকা মানুষটা তার সামনে এসে দাঁড়ায়, আর সেই মানুষটা হলো ম্যাক্স। তবে এটা ম্যাক্সের অন্তরাত্মা, কারণ বাস্তবে তো ম্যাক্স কোমায় চলে গেছে। সে হাসপাতালের বেডে কোনো রকমের শ্বাস নিচ্ছে। ম্যাক্স এখানে নিজেকে লুকিয়ে রেখেছিল। এই জন্যই এল নিজের ড্রিম সার্কেল ইউজ করে ম্যাক্সের অন্তরাত্মাকে কখনো খুঁজে পায়নি। তো যাই হোক, এদিকে ডেরেকের জ্ঞান ফিরলে জয়েস তাকে বোঝায় মনস্টার ডেরেককে তুলে নিয়ে যাবার জন্য খুঁজে বেড়াচ্ছে, তাই তারা ডেরেককে এখানে নিয়ে এসেছে। তবে হেনরি অলরেডি ডেরেকের ব্রেইন ওয়াশ করে রেখেছিল, তাই সে জয়েসের কথা বিশ্বাস করছিল না। একটু সুযোগ পাওয়াতেই ডেরেক পালানোর চেষ্টা করে। তবে তারা সবাই মিলে ডেরেককে আটকে দিয়ে ফার্ম হাউসের দরজা বন্ধ করে দেয়। এই সময় উইল ফিল করে ডেমোগর্গন এখানে চলে এসেছে। ডেমোগর্গন এসে দরজাটা ভেঙে ফেলে। উইলের হাইভ মাইন্ড এ সময় ডেমোগর্গনের সাথে কানেক্ট হয়ে যায়। ডেমোগর্গন যা কিছু দেখছিল উইলও সেসবই দেখতে পাচ্ছিল। জয়েস একটা কোরাল দিয়ে ডেমোগর্গনকে প্রতিহত করার চেষ্টা করে। ডেমোগর্গন জয়েসকে অ্যাটাক করতেই যাচ্ছিল, তখন স্টিভেরা গাড়ি নিয়ে এসে ডেমোগর্গনকে ধাক্কা মারে। এতে উইলেরও ডেমোগর্গনের মতোই ব্যথা লাগে। গাড়ির ধাক্কা খেয়ে ডেমোগর্গন ভয়ে পোর্টাল খুলে আপসাইড ডাউনে পালিয়ে যায়। এই সময় স্টিভ একটা আত্মঘাতী সিদ্ধান্ত নেয়। পোর্টাল বন্ধ হবার আগেই সেও গাড়িটা আপসাইড ডাউনে ঢুকিয়ে দেয়। ফলে স্টিভ, ন্যান্সি, ডাস্টিন এবং জনাথন আপসাইড ডাউনে ঢুকে পড়ে। আর উইলের ভিশন তখনও শেষ হয়নি। সে ভিশনের লাস্টে দেখতে পায় ভেকনা বেশ কয়েকটা বাচ্চাকে আটকে রেখেছে, তাদের মধ্যে হলিও আছে। স্বাভাবিক হবার পরে উইল সবাইকে বিস্তারিতভাবে জানায় ভেকনা সবার আগে হলিকে তুলে নিয়ে গেছে। গতরাতে সে আরও 3 জনকে তুলে নিয়ে গেছে। উইল জানতে পেরেছে ভেকনা মোট 12 জন বাচ্চাকে তুলে নিয়ে যাবার প্ল্যান করেছে। তার মানে হকিন্স থেকে সে এখনও 8 জন বাচ্চাকে তুলে নিয়ে যাবে, যাদেরকে হেনরি অলরেডি টার্গেট করে রেখেছে। এই 8 জন বাচ্চার মধ্যে ডেরেক তো তাদের কাছেই আছে, তাই তাদের এখন বাকি 7 জন টার্গেটেড বাচ্চাকে খুঁজে বের করে সেফ জায়গায় নিয়ে আসতে হবে, তাহলে ভেকনাকে আটকানো যাবে। কিন্তু এই সময় মাইক আর লুকাস দৌড়ে এসে জানায় মিলিটারিরা শহরের সব বাচ্চাদের বাড়ি থেকে উঠিয়ে মিলিটারি বেজে নিয়ে যাচ্ছে। কয়েকজন বাচ্চা গায়েব হওয়ায় মিলিটারিরাও উইলদের মতোই সেম চিন্তা করে বাচ্চাদের মিলিটারি বেজে সেফটির জন্য নিয়ে যাচ্ছিল। ডক্টর কে সুলিভান এবং সার্জেন্টকে বলে হলি মিসিংয়ের সময়ে 11 সেখানে ছিল, আবার এর পরের রাতেই আরও 3 জন বাচ্চা মিসিং হলো। তাই 11ই নিশ্চয়ই বাচ্চাগুলোকে তুলে নিয়ে যাচ্ছে, মানে যত দোষ নন্দ ঘোষ আর কি। তো ডক্টর কে নির্দেশ দেয় এই শহরের সমস্ত বাচ্চাদের যেন বেজে নিয়ে আসা হয়। বাচ্চাদের এখানে আনাটাও রিস্কি,
কারণ এই ল্যাবে ভয়ঙ্কর মনস্টারদের ওপরে গবেষণা করা হয়। তবুও তারা ডক্টর কের নির্দেশ মানতে বাধ্য, কারণ পদবিতে সে একজন মেজর জেনারেল। যাই হোক, এদিকে ম্যাক্স হলির সামনে আসলে হলি বেশ অবাক হয়। সে ম্যাক্সের উপস্থিতি বিশ্বাসই করতে পারছিল না, কারণ সে তো জানে ম্যাক্স কোমায় আছে, তাহলে সে এখানে কিভাবে আসবে। হলি ভাবছিল ম্যাক্সও মনস্টারের সাথে জুড়ে আছে, তবে ম্যাক্স হলিকে ভরসা দেয় সে তাকে প্রোটেক্ট করবে। সে হলিকে অনেক বুঝিয়ে গুহার ভেতরে নিয়ে যায়, কারণ বাইরে মনস্টারের গর্জন শোনা যাচ্ছিল। ম্যাক্স হলিকে বোঝায় হেনরি হচ্ছে আসল ভেকনা। সে যখন কাউকে শিকার করে তখন তার সাইকিক পাওয়ারকে নিজের মাঝে অ্যাডপ্ট করে নেয়। ম্যাক্স ভেকনার অভিশাপে কয়েক মুহূর্তের জন্য মারা গিয়েছিল, তবে এলের কারণে অলৌকিকভাবে সে বেঁচে যায়। এরপরে ম্যাক্সের শরীর কোমায় চলে গেলেও ম্যাক্সের অন্তরাত্মা হেনরির স্মৃতির মাঝে হারিয়ে যায়। ম্যাক্স প্রথমে জেগে ওঠে হকিংস ল্যাবের সেই ঘটনার দিনে, যেদিন হেনরি সব বাচ্চাদের মেরে ফেলেছিল। এরপর থেকে ম্যাক্স হেনরির এক স্মৃতি থেকে আরেক স্মৃতিতে পালিয়ে বেড়াতে শুরু করে আর পথ খুঁজতে থাকে কিভাবে সে হেনরির স্মৃতির জগৎ থেকে বাস্তবে নিজের শরীরে ফিরে যেতে পারবে। একদিন লুকাস হাসপাতালে ম্যাক্সের পাশে বসে ম্যাক্সের প্রিয় গান বাজাচ্ছিল। তখন ম্যাক্সের অন্তরাত্মার ভেতরে আনন্দের অনুভূতির সৃষ্টি হয়। এই সময় হেনরির স্মৃতি থেকে বের হবার একটা পথ খুলে যায়। ম্যাক্স সেই পথ দিয়ে প্রায় বের হতেই যাচ্ছিল, কিন্তু তখনই ক্যাসেট বন্ধ হয়ে গানটা থেমে যায়। ফলে ম্যাক্স আবারও হেনরির স্মৃতির জগতে আটকা পড়ে, আর এবার হেনরিও ম্যাক্সকে খুঁজে পেয়ে যায় এবং তাকে ধাওয়া করে। ম্যাক্স কোনো রকমে সেখান থেকে পালাতে পালাতে এই গুহাতে চলে আসে এবং গুহার ভেতরে ঢুকে পড়ে। হেনরিও তাকে তাড়া করে গুহার সামনে চলে এসেছিল, তবে হেনরি গুহার ভেতরে ঢুকতে পারে না। এই গুহা নিয়ে হেনরির নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর স্মৃতি আছে, তাই হেনরি সেই স্মৃতি জাগিয়ে তুলতে চায় না। এই জন্য হেনরি সেখান থেকে চলে যায়। ম্যাক্স হেনরির চোখে মুখে ভয়ের যে ছাপ দেখেছিল তাতে সে বুঝে যায় হেনরির হাত থেকে বাঁচতে এই গুহাটাই তার সবচেয়ে সেফ জায়গা। এই জন্য ম্যাক্স এই জায়গাটা লুকানোর জন্য বেছে নিয়েছে। ম্যাক্স হলিকে বোঝায় তারা এখানে সর্বশরীরে নেই। ম্যাক্সের শরীর যেমন কোমায় আছে, হলির আসল শরীরও তেমনি হেনরি অন্য কোথাও রেখেছে। এখানে যে আছে সে মূলত হলির অন্তরাত্মা। যাই হোক, এদিকে ডাস্টিনেরা আপসাইড ডাউনে এসে ডেমোগর্গনকে খোঁজার সময় সেই দেয়ালে এসে ধাক্কা খায়, যেখানে একটু আগে হপার এবং এল মিলিটারিদের সাথে ফাইট করে গেছে। যেহেতু তারা আপসাইড ডাউনে চলে এসেছে, তাই তারা হপারের ওয়াকিটকির সাথে কানেক্ট হয়ে যায়। তারা হপারকে নিজেদের পজিশনের কথা জানালে হপার তাদের আপাতত লুকিয়ে থাকতে বলে, পাশাপাশি সতর্ক করে দেয় ওই দেয়ালটা ভাঙার চেষ্টা করে লাভ নেই, ওটা কোনোভাবেই ভাঙবে না। তাই আপাতত তাদের সেফ জায়গায় লুকিয়ে থাকার পরামর্শ দেয়, কারণ হপার আর এল এখন আপসাইড ডাউনের মিলিটারি বেজে ঢোকার প্ল্যান করছে। কারণ এল ড্রিম সার্কেলের মাধ্যমে দেখেছে ওখানে ল্যাবের একটা রুমে তার মতোই পাওয়ারফুল কাউকে রাখা হয়েছে। তাদের সন্দেহ ওখানে ভেকনাকে রাখা আছে, তাই তারা সেখানে গিয়ে ভেকনাকে মেরে ফেলতে চায়। তবে মিলিটারিদের নজর এড়িয়ে ভেতরে ঢুকতে হলে দেয়াল টপকে ছাদে যেতে হবে, কিন্তু এতে লাফানোর শব্দ হবে, তাই তারা মিলিটারিদের নজরে পড়ে যাবে। এই জন্য এল একটা ট্রিক্স খাটায়। আপসাইড ডাউনে ক্রমাগত বজ্রপাত হয়। এল গুনে দেখে একটা রিদম অনুসারে বজ্রপাত হচ্ছে। সে প্রতিবার 7 গোনার সময়ই নেক্সট বজ্রপাতটা হচ্ছে, তাই এল এই সুযোগটা কাজে লাগাতে চায়। বজ্রপাতের সময়ে সে দেয়াল টোপকে ছাদের উপরে লাফ দেবে, এতে বজ্রপাতের আওয়াজে তার শব্দ ঢাকা পড়ে যাবে। তো এল এতদিন ধরে যে ট্রেনিং করেছে সেই ট্রেনিং কাজে লাগিয়ে অনায়াসে দেয়াল টোপকে ভেতরে চলে যায়। তবে একজন গার্ড তাকে দেখে ফেলায় সে গার্ডকে মেরে সেন্সলেস করে দেয়। এরপর সে গেট খুলে দিয়ে হপারকেও ভেতরে নিয়ে আসে। অন্যদিকে ন্যান্সিরা চিন্তা করছিল দেয়ালটা কিভাবে ভাঙা যায়, আর এই দেয়ালটা এখানে এলোই বা কোথায় থেকে। এই সময় ডাস্টিন একটা লেআউট এনে বলে তার টেলিমেট্রি ট্র্যাকারে কিছু ফ্রিকোয়েন্সি ডিটেক্ট হচ্ছিল, যেটা সে প্রথমে বুঝতে পারছিল না। পরে সে নোটিশ করে দেখে এই দেয়ালের ভেতর থেকেই ফ্রিকোয়েন্সি ডিটেক্ট হচ্ছিল। এরপর সে লেআউট চেক করে জানতে পারে এই দেয়ালটা ঠিক হকিংস ল্যাবের সেন্টার পয়েন্টে রয়েছে। সুতরাং বলা যায় হয়তো ল্যাবের লোকেরাই এই দেয়াল বা ফুটবলের মতো ঘরটা তৈরি করেছে। তাই তারা এটা ফাইন্ড আউট করার জন্য উৎসুক হয়ে ওঠে ঠিক কী উদ্দেশ্যে ল্যাব কর্তৃপক্ষ এটা বানালো। এদিকে জয়েস এবং বাকিরা সিদ্ধান্ত নেয়
মিলিটারি বেস থেকে তারা হেনরির টার্গেটেড বাচ্চাগুলোকে বের করে আনবে। এই জন্য তারা অনেক ভেবে একটা প্ল্যান বানায়। তারা এই কাজের জন্য বেজের ওয়াশরুমটা ইউজ করবে, আর সেটার জন্য তারা ডেরেককে মিলিটারি বেজে পাঠিয়ে দেবে। ডেরেক সেই সব টার্গেটেড বাচ্চাকে খুঁজে বের করবে যারা হেনরিকে দেখতে পায়। এরপর ডেরেক তাদের সিগন্যাল দেবে ঠিক কোথায় ওয়াশরুমটা রয়েছে। এই শহরের নিচ দিয়ে অনেকগুলো আন্ডারগ্রাউন্ড টানেল রয়েছে। তারা ওয়াশরুমটাকে নিচের কোনো একটা টানেলের সাথে জুড়ে দেবে। এরপরে ওয়াশরুম দিয়ে বাচ্চাদের টানেলে নামিয়ে সেফ জায়গায় নিয়ে আসবে। তো এই জন্য ডেরেককেও মিলিটারি বেজে পাঠিয়ে দেওয়া হয়। ডেরেক সেই সব বাচ্চাদের খুঁজে বের করে যারা হেনরিকে দেখতে পায়। এরপর জয়েস সবাইকে নিয়ে টানেলের ভেতর দিয়ে মিলিটারি বেজের নিচে চলে যায়। টানেল দিয়ে যাবার সময়ে রবিন উইলকে নিজের লাইফের গল্প শোনাচ্ছিল, কিভাবে সে আগে সবকিছু ভয় পেত, লোকে কি বলবে এই ভয়ে সে নিজেকে সব আনন্দ থেকে বঞ্চিত করত। এরপরে একদিন তার সমস্ত জড়তা কেটে যায়। সে উপলব্ধি করতে পারে সে অন্য কারো মাঝে উত্তর খুঁজে বেড়াচ্ছিল, অথচ সব উত্তর তার নিজের মাঝেই ছিল। আর এই জন্য শুধুমাত্র তাকে মনের ভয়টাকে দূর করার প্রয়োজন ছিল। আর সেটা করতে পেরেছে বলেই রবিন এখন সমস্ত ভয় দুর্বলতা থেকে মুক্ত হয়ে গেছে। রবিনের কথাটা উইলের বেশ মনে ধরে। সে অনেকটাই মোটিভেটেড হয়ে যায়। তো হাঁটতে হাঁটতে তারা মিলিটারি বেজের নিচে পৌঁছে যায় এবং ওয়াশরুমের মেঝেটা ভেঙে ফেলে। তারপরে সিগন্যাল পেয়ে ডেরেক এক এক করে বাচ্চাদের ওয়াশরুমে পাঠিয়ে দেয়, আর তারা বাচ্চাদের টানেলে নামিয়ে নিতে শুরু করে। এদিকে হপার আর এল আপসাইড ডাউনের ল্যাবের ভেতরে ঢুকে পড়ে। প্রথমে তারা একজন সায়েন্টিস্টকে পেয়ে তাকে হোস্টেস বানিয়ে জানতে চায় ডক্টর কে কোথায়, তবে সে কোনো উত্তর দিতে চায় না। তারা এলের দেখা সেই রুমটার দরজা খোলার অ্যাক্সেস চায়, তবুও সে অ্যাক্সেস দেয় না। তাই এল নিজের পাওয়ার ইউজ করে দরজাটা ভাঙার চেষ্টা করে, কিন্তু তখনই ল্যাবের আল্ট্রাসনিক সেন্সরগুলো চালু হয়ে যায়। ফলে এল প্রচণ্ড কষ্টে নিজের কান ও মাথা চেপে ধরে। সে এই ফ্রিকোয়েন্সি একদমই সহ্য করতে পারছিল না, ফলে সে দুর্বল হয়ে যায়। ততক্ষণে খবর পেয়ে ডক্টর কে ফোর্স নিয়ে চলে আসে। হপার পাশের ল্যাবে লুকিয়ে পড়ে এবং মিলিটারিদের সাথে ফাইট শুরু করে। ডক্টর কে এলের সামনে চলে আসে। এল যেহেতু দুর্বল হয়েছিল তাই কে তাকে পাত্তাই দিচ্ছিল না। এদিকে হপার একজনের সাথে ফাইট করার সময়ে একটা মনস্টারের খাঁচায় ঢুকে পড়ে, ফলে মনস্টার সুর দিয়ে তার গলাটা পেঁচিয়ে ধরে। তখন ডাক্তার কে হপারের সামনে গিয়ে বলে, তুমি তাহলে এতদিন 11কে লুকিয়ে রেখেছিলে, তোমার জন্যই ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ডাক্তার কে মনস্টারের খাঁচার ভেতরে টেম্পারেচার নিচের দিকে নামিয়ে দেয়, কারণ ঠান্ডা আবহাওয়ায় মনস্টারেরা বেশি শক্তিশালী হয়ে ওঠে। ডাক্তারকে যতই টেম্পারেচার কমাচ্ছিল মনস্টারটা ততই হপারকে চেপে ধরছিল। হপারকে বাঁচাতে এল অনেক কষ্টে এগিয়ে আসে এবং ডাক্তার কের সাথে হাতাহাতি শুরু করে। এরই এক ফাঁকে হপার টেম্পারেচার বাড়ানোর বাটনে প্রেস করে দেয়, ফলে মনস্টারটা দুর্বল হয়ে হপারকে ছেড়ে দেয়। তখন হপার এসে ডাক্তার কে মেরে ধরাশয়ী করে ফেলে। তারপরে হপার এলকে কম্পাস দিয়ে এখান থেকে বেরিয়ে যেতে বলে এবং কবরস্থানের কাছে গিয়ে ন্যান্সিদের সাথে মিলিত হতে বলে। মারামারির সময়ে হপারের জ্যাকেট ছিঁড়ে গেছে। ছেঁড়া জায়গা দিয়ে এল দেখতে পায় হপার নিজের শরীরে বোমা বেঁধে রেখেছে। এটার ব্যাপারে জিজ্ঞেস করলে হপার বলে এখানে কি ঘটতে চলেছে তাদের জানা নেই। যদি উল্টাপাল্টা কিছু ঘটে তাহলে হপার নিজেকে স্যাক্রিফাইস করে সবাইকে নিয়েই মরে যাবে। এল অনেক আকুতি মিনতি করে বলে হপার যেন এমনটা না করে, কিন্তু হপার এলকে বিপদে ফেলতে চায় না। তাই সে এলকে এই রুমে রেখে দরজা বন্ধ করে পাশের ল্যাবে চলে যায়। এরপরে হপার একা একা বসে কিছুক্ষণ কাঁদে। এ সময় তার মৃত মেয়ের কথা ভীষণ মনে পড়ছিল। এলও পাশের রুমে বসে কান্নাকাটি করছিল। হঠাৎ হপার আবারও সেই রুমে ফিরে আসে। তারপরে এলকে তার ড্রিম সার্কেলে দেখা রুমে নিয়ে যায়। তাদের সন্দেহ ছিল এই রুমে ভেকনাকে রাখা হয়েছে, কিন্তু দেখা যায় আসলে এই রুমে কালীকে রাখা হয়েছে। কালী আর এল হকিন্স ল্যাবে ছোটবেলায় একসাথে ছিল। কালীরও সুপার পাওয়ার রয়েছে, সে যে কোনো মুহূর্তে ইলিউশন ক্রিয়েট করে সবাইকে ধোঁকা দিতে পারে। এল আর কালী আবারও একবার মিলিত হয়ে দুজনেই খুশি হয়। এদিকে জয়েসেরা এক এক করে বাচ্চাদের নামিয়ে নিচ্ছিল, কিন্তু এক পর্যায়ে ওয়াশরুমের পানির পাইপটা ভেঙে যায়। এই জন্য মাইক আর উইল মিলে পাইপটা চেপে ধরে পানি আটকানোর চেষ্টা করে। তাদের মাত্র আরেকজন বাচ্চাকে নিয়ে যাওয়া বাকি ছিল, কিন্তু তার আগেই একজন নর্মাল বাচ্চা ওয়াশরুমের ঘটনা দেখে ফেলে।
তাই সে মিলিটারিদের কথাটা দ্রুত জানিয়ে দেয়। এতে মিলিটারিরা অ্যালার্ট হয়ে যায়। ডেরেক ওয়াশরুমে এসে দরজা আটকে দিয়ে নিজে ঢাল হয়ে দাঁড়ায়, কিন্তু লাভ হয় না। মিলিটারিরা দরজা ভেঙে চলে আসে। এরপরে তারা জয়েস, উইল এবং মাইককে ধরে ফেলে। যদিও অধিকাংশ বাচ্চাকেই মারের ট্রাকে তুলে দেওয়া হয়েছিল, আর লুকাস এবং রবিন টানেলের ভেতরে আলাদা পজিশনে ছিল বলে তারা বাচ্চাদের নিয়ে পালাতে শুরু করে, যাতে বাচ্চাদের নিয়ে মারের ট্রাকে উঠে তারা চলে যেতে পারে। অন্যদিকে জয়েস লেফটেন্যান্ট কর্নেল সুলিভানকে বোঝানোর চেষ্টা করে এই বাচ্চাগুলোর লাইফের রিস্ক আছে, মনস্টার বাচ্চাগুলোকে তুলে নিয়ে যাবে, কিন্তু কেউই জয়েসের কথা বিশ্বাস করছিল না। এরই মধ্যে উইলের হাইভ মাইন্ড জেগে ওঠে এবং সে ডেমোগর্গনদের সাথে কানেক্ট হয়ে যায়। সে জয়েসকে জানায় মনস্টাররা এখানে চলে এসেছে। তখনই সেখানকার লাইটগুলো ব্লিঙ্ক করতে শুরু করে, আর বিভিন্ন জায়গায় পোর্টাল খুলে আপসাইড ডাউন থেকে বেশ কয়েকটা ডেমোগর্গন বেরিয়ে আসে। মিলিটারিদের সাথে ডেমোগর্গনদের তুমুল লড়াই শুরু হয়ে যায়। মারে এবং রবিন গাড়ির কাছে অপেক্ষা করছিল, কারণ লুকাস আরও দুজন বাচ্চাকে নিয়ে টানেলের ভেতর দিয়ে আসছে। কিন্তু মারে এবং রবিনের সামনেও একটা ডেমোগর্গন বেরিয়ে আসে, আবার টানেলের ভেতরে লুকাসের সামনেও একটা ডেমোগর্গন উঠে আসে। ফলে মারে আর রবিন গাড়ি স্টার্ট করে সেখান থেকে পালানোর চেষ্টা করে। ফলে আরও কয়েকটা ডেমোগর্গন বেরিয়ে এসে তাদেরকে ধাওয়া করে। লুকাসও টানেলের ভেতরে ডেমোগর্গনদের হাত থেকে বাঁচতে বাচ্চা দুজনকে নিয়ে উল্টো পথে দৌড় দেয়। এদিকে জয়েসেরাও পালানোর চেষ্টা করছিল, কিন্তু ডেমোগর্গন তাদেরকে ঘিরে ধরে। এই সময় একজন মিলিটারি এসে ডেমোগর্গনদের ওপরে ফ্লেম থ্রোয়ার দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। এতে কয়েকটা ডেমোগর্গন মরেও যায়, কিন্তু উইলের হাইভ মাইন্ড যেহেতু ডেমোগর্গনদের সাথে কানেক্টেড, তাই ডেমোগর্গনেরা আগুনে যেমন কষ্ট পাচ্ছিল একই রকম কষ্ট উইলও পাচ্ছিল। আর এর ঠিক একটু পরেই পোর্টাল খুলে বেরিয়ে আসে মনস্টার ভেকনা। ভেকনা এখন আর আগের মতো দুর্বল নেই। সে নিজেকে অনেক মিউট্যান্ট বা আপগ্রেড করে নিয়েছে। শারীরিকভাবেও সে আরও অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। আগেরবার ন্যান্সিরা তাকে আগুনে পুড়িয়ে দিয়েছিল, তবে এবার আগুনেও তার কিছুই হয় না। ভেকনা বেরিয়ে এসেই হাতের ইশারায় সব মিলিটারিদের মেরে ফেলে। তারপরে নিজের সাইকিক পাওয়ার ইউজ করে মৃত ডেমোগর্গনদেরকে আবারও বাঁচিয়ে তোলে। ভেকনা উইলের দিকে এগিয়ে গেলে জয়েস তাকে প্রতিহত করার চেষ্টা করে, তবে ভেকনা তাকে হাতের ইশারায় আছাড় মেরে সেন্সলেস করে দেয়। এরপরে ভেকনা উইলকে শূন্যে ভাসিয়ে তুলে নিজের সামনে নিয়ে আসে। তারপরে ভেকনা উইলকে বলে, তুমি আমার টার্গেটেড বাচ্চাগুলোকে দেখতে পেতে, তাই না? কিন্তু তুমি কি জানো আমি ওদেরকেই কেন চুজ করলাম? কারণ ওরা শারীরিক এবং মানসিকভাবে দুর্বল, তাই ওদেরকে কন্ট্রোল করা খুবই ইজি। আর আমার শিকার করার প্রথম বাচ্চা ছিলে তুমি। তোমাকে পেয়েই আমি বুঝতে পেরেছিলাম আমি আমার পাওয়ারের কতখানি ইউজ করতে পারি এবং কত কিছু অ্যাচিভ করতে পারি। কিছু মানুষের এই দুনিয়ায় থাকার অধিকার নেই, ওদেরকে আমি আমার কাছে নিয়ে যাব। কথাটা বলেই ভেকনা উইলকে ফেলে রেখে পোর্টাল দিয়ে আপসাইড ডাউনে চলে যায়। ডেমোগর্গনেরা ততক্ষণে লুকাসের কাছ থেকে বাচ্চা দুটোকে ছিনিয়ে নিয়ে পোর্টাল দিয়ে আপসাইড ডাউনে চলে গিয়েছিল। আবার মিলিটারি বেজের সামনের বাচ্চাদেরকেও ধরে নিয়ে গিয়েছিল। অন্যদিকে মারে এবং রবিনের বাকি বাচ্চাদের গাড়িতে করে নিয়ে যাবার চেষ্টাও ব্যর্থ হয়। ওদেরকেও ডেমোগর্গনেরা ধরে নিয়ে যায়। এবার শুধু বাকি থাকে সবাইকে মেরে ফেলার পালা। রবিনদের কাছে লুকাস এবং মাইকের কাছে ডেমোগর্গনেরা এসে দাঁড়ায়। ডেমোগর্গন তাদেরকে অ্যাটাক করতে যাচ্ছিল। এই সময় উইলের ভেতরে কিছু একটা পরিবর্তন চলে আসে। তার রবিনের বলা কথাটা মনে পড়ে, আমি অন্য কারো মাঝে উত্তর খোঁজার চেষ্টা করছিলাম, অথচ উত্তর আমার নিজের মাঝেই ছিল। আমার শুধুমাত্র ভয় পাওয়ার বদলে মনের ভয়টাকে দূর করার প্রয়োজন ছিল। তারপরে উইল নিজের ছোটবেলা থেকে আজ পর্যন্ত সুন্দর স্মৃতিগুলো মনে করতে থাকে, আর এতেই উইলের মনের সমস্ত ভয় কেটে যায়। অবশেষে সে নিজের আসল পরিচয় খুঁজে পায়, আর এরপরেই ধামাকা হয়ে যায়। ডেমোগর্গনেরা একসাথে লুকাস, মাইক এবং রবিনদের ওপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ঝাঁপ দিয়ে ডেমোগর্গনেরা শূন্যে ভেসে থাকে। তারা আর 1 ইঞ্চিও মুভ করতে পারে না। জয়েস আর মাইক যেহেতু উইলের কাছে ছিল, তাই তারা বিস্মিত হয়ে দেখে উইলের মাঝে ভেকনা এবং 11-এর মতো সাইকিক পাওয়ার চলে এসেছে। উইল হাতের ইশারায় ডেমোগর্গনকে শূন্যে ভাসিয়ে তোলে। এরপরে ঠিক ভেকনার আইকনিক খুনের মতো ইশারায় হাত পা ঘাড় ভেঙে ডেমোগর্গনকে মেরে ফেলে। আর সব ডেমোগর্গন যেহেতু হাইভ মাইন্ডের মাধ্যমে কানেক্টেড, তাই বাকিদের সামনে যে ডেমোগর্গনগুলো ছিল সেগুলো মারা যায়। অ্যাভেঞ্জার এন্ড গেমে ক্যাপ্টেন আমেরিকার থরের হাতুড়ি তোলার দৃশ্যের পরে এই দৃশ্যটাই বোধহয় সিনেমাপ্রেমী মানুষদের কাছে সবচেয়ে আইকনিক হয়ে উঠেছে।
আর এই অসাধারণ দৃশ্যের মধ্য দিয়েই সিজন 5 এর প্রথম ভলিউম শেষ হয়ে যায়। এই সিজনের সেকেন্ড ভলিউম রিলিজ পাবে ডিসেম্বরের শেষের দিকে। তবে এই ভলিউম শেষে বেশ কিছু প্রশ্ন থেকে যায়, যেমন উইলের মাঝে 11 এবং ভেকনার মতো পাওয়ার কিভাবে আসলো। এটার উত্তর হয়তো সিজন 1-এ ভেকনা উইলকে আপসাইড ডাউনে তুলে নিয়ে যাবার পরে তার মুখের ভেতরে আপসাইড ডাউনের পার্টিকেল বা কিছু ঢুকিয়ে দিয়েছিল। হতে পারে ভেকনা তখন নিজের পাওয়ারের অংশ উইলকে দিয়েছিল, যাতে সে উইলকে নিজের আর্মি হিসেবে ইউজ করতে পারে। এখন প্রশ্ন হলো, উইল শেষ পর্যন্ত কার হয়ে লড়াই করবে? সে কি ভালো সঙ্গ দেবে, নাকি ভেকনার প্রধান অস্ত্র হয়ে উঠবে? আবার 11 এবং কালিরও সুপার পাওয়ার রয়েছে, তারা সম্মিলিতভাবে কি ভেকনা বা হেনরিকে প্রতিহত করতে পারবে? কারণ ভেকনা অলরেডি 12 জন বাচ্চাকে আপসাইড ডাউনে নিয়ে গেছে। আমরা জানি না ভেকনা কি সাংঘাতিক প্ল্যান করে রেখেছে। তাই এই প্রশ্নগুলোর উত্তর জানতে পরের ভলিউম রিলিজ পাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তাই আপনারা যদি নেক্সট ভলিউমের এক্সপ্লেনেশন দেখতে চান, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। ধন্যবাদ।